স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ পৃষ্ঠা নম্বর 65 ছকগুলোর সমাধান নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। পৃষ্ঠা নম্বর 65-তে তোমাদের যেটা বলেছে, এখানে আসলে দুটো ছক রয়েছে, দুটো ছকের সমাধানে আজকে কথা বলবো। তার আগে ভিডিওতে তোমরা পৃষ্ঠা নম্বর 64 প্রশ্ন উত্তরের সমাধান ক্লাস নিশ্চয়ই পেয়েছো। তার আগে শব্দ থেকে কবিতা এই পুরো রচনাটি সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ সেই ক্লাসটিও তোমরা নিশ্চয়ই করেছো। যদি এখনো পূর্বের ভিডিওগুলো দেখে না থাকো, আমি তোমাদেরকে বলবো আগে ভিডিওগুলো দেখে আসো, তাহলে এই সবগুলো সমাধান তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আসো আমরা আজকে দেখে নিই পৃষ্ঠা নম্বর 65 3.4.3। এখানে যেটা বলা হয়েছে, লেখা নিয়ে মতামত, মানে শব্দ থেকে কবিতার রচনাটি পড়ার পর তোমার এখান থেকে কিছু লাইন তুলে ধরতে হবে বাম কলামে, যেটার সম্পর্কে তোমার কোনো জিজ্ঞাসা বা মতামত রয়েছে এমন ধরনের কিছু বক্তব্য তুলে ধরতে হবে, এবং সেই সম্পর্কে যে জিজ্ঞাসা বা মতামত রয়েছে তা তোমার ডান কলামে লিখতে হবে। তাহলে দেখো, প্রথমটা কিন্তু তোমাদের বইয়ে করিয়ে দেওয়া রয়েছে। প্রথমে তোমাদেরকে বইয়ে যেটা করিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে এই রচনা থেকে যে কথাটি লেখা হয়েছে, যে কথাটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে, যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। এই বক্তব্য পড়ে আসলে তোমার মতামত কি সেটাও ডান কলামে লেখা হয়েছে, যে গল্প পড়লেও আমার মন খুশিতে নেচে ওঠে, কিন্তু সেটা কবিতা নয়। আচ্ছা, তোমার মতামত হিসেবে গল্প পড়লে খুব ভালো লাগে কবিতার তুলনায়, এটা হতে পারে একটা মতামত, অথবা ভিন্ন কোনো মতামতও তুমি চাইলে লিখতে পারো। এরপর আমি শব্দ থেকে কবিতা রচনা থেকে আরো দুটো লাইন তুলে এনেছি। প্রথমটা হচ্ছে, কবিতা লিখতে হলে প্রথমে জানতে হবে নানা রকম শব্দ, তারপরে আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা। এ সম্পর্কে আমার মন্তব্য হচ্ছে, নতুন নতুন শব্দ দ্বারা শুধু যে কবিতা লেখা যায় তা না, নতুন শব্দ দ্বারা গল্প ও প্রবন্ধ লেখা সম্ভব হয়। এরপর আমি আরেকটা বক্তব্য তুলে ধরেছি, সেটা হচ্ছে, যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না, স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, নেচে নেচে আসে ছন্দ আর শব্দ। এ সম্পর্কে আমার যে মন্তব্য তা হচ্ছে, সাহিত্যের শাখাগুলোর মধ্যে কবিতা একটি জটিল শাখা, ফলে কবিতা রচনার ক্ষেত্রে স্বপ্ন অবশ্যই দেখতে হবে, কারণ স্বপ্নের দ্বারাই নতুন নতুন শব্দে কবিতার প্রাঞ্জলতার সৃষ্টি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমি আমার ভাষায় আমার মতো করে একটা মতামত দিয়েছি। তোমরা তোমাদের মতো করে চাইলে যে কোনো ধরনের মতামত বা জিজ্ঞাসা এখানে ডান কলামে লিখতে পারো, অথবা যে কোনো ধরনের মন্তব্য তোমরা এখান শব্দ থেকে কবিতা রচনা থেকে তুলে আনতে পারো। আশা করি তোমরা এই ছকের ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন তোমরা নিজেরা চেষ্টা করলেও অবশ্যই তোমরা সেটা লিখতে পারবে বা করতে পারবে, এবং লেখার পর তোমরা তোমাদের সহপাঠীর সঙ্গে বা টিচারের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করো। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, আজকে এই ছকটা এখানেই। এরপরের ছকে 65 নম্বর পৃষ্ঠায় যে একটা প্রশ্ন রয়েছে সেটার সমাধানে আমরা চলো ফিরে যাই। এরপর আসো পৃষ্ঠা নম্বর 65 ছকে যে দ্বিতীয় ছকে যেটা বলা হয়েছে 3.4.4, সেখানে যেটা বলা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে, শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা হয়। আচ্ছা, এটার উত্তরটা দেওয়ার আগে আমাদেরকে আসলে জানা উচিত বিশ্লেষণমূলক লেখা আসলে কি, কাকে বিশ্লেষণমূলক লেখা বলে। তোমাদের বইয়ের ঠিক 65 নম্বর পৃষ্ঠায় ছোট্ট করে তার বিষয়ে কিছু কথা লেখা আছে, যেটা হচ্ছে গিয়ে, বিবরণমূলক লেখায় কোনো বস্তু বিষয় বা ঘটনার বিবরণ থাকে, যেটা আমরা এর পূর্বে পড়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। আর তথ্যমূলক লেখায় থাকে কোনো বিষয়ের তথ্য উপস্থাপন করা হয়। অন্যদিকে বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় যেসব রচনায়, তাকে বলা হচ্ছে বিশ্লেষণমূলক লেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেখানে কিনা বিবরণ এবং তথ্যের উপর ভিত্তি করে কোন একটা মত প্রকাশ হচ্ছে, সেটাই হচ্ছে বিশ্লেষণমূলক লেখা। শব্দ থেকে কবিতা রচনায় লেখক কবিতার লেখার পর্যায়গুলো বিশ্লেষণ করে দেখিয়েছে কেমন করে কবিতা রচনা করতে হয়, তাই এটাকে আমরা বলতে পারি একটা বিশ্লেষণমূলক লেখা। ঠিক এই প্রশ্নের উত্তরে আমরা ঠিক এক কথাটাই লিখেছি। আসো আমরা পড়ে দেখি। বিশ্লেষণমূলক লেখার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে, বিবরণ ও তথ্যের ভিত্তি করে মত প্রকাশ করা হয়ে থাকে, তাই না? প্রথম শর্তটাই হচ্ছে বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে কোনো কিছুর মত প্রকাশ করা, অর্থাৎ কোনো লেখার বিবরণ ও তথ্যের উপস্থাপনা থাকলেই কেবল সেই লেখাকে বিশ্লেষণমূলক লেখা বলা যেতে পারে। শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটি একটি বিশ্লেষণমূলক লেখা, কারণ কি দেখো, লেখাটিতে লেখক কবিতা লেখার ক্ষেত্রে যেসব ক্ষেত্রে সম্যক জ্ঞান থাকা উচিত সে সম্পর্কে ধারণা দিয়েছে।
পাশাপাশি কবিতার বিষয়ে তথ্যগত বিশ্লেষণও করেছেন। তাই বলা যায় শব্দ থেকে কবিতা রচনাটি একটি বিশ্লেষণমূলক রচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি তোমাদের মূল্যায়নে এ ধরনের কোনো প্রশ্ন এসে থাকে তোমরা খুব সহজেই তাহলে তার উত্তর করতে পারবে যদি তোমরা বুঝে থাকো। এটা কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, তাই তোমরা এটা আয়ত্ত করার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো। বিষয়টা খুবই সিম্পল, বিশ্লেষণমূলক লেখা কাকে বলে সেটা যদি তোমরা বুঝতে পারো তার উপর ভিত্তি করে এটার উত্তরটা লেখা হবে। কারণ শব্দ থেকে কবিতা এই রচনার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তা বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যের সঙ্গে একেবারে মিলে যাচ্ছে, তাই এটাকে বলা যায় একটা বিশ্লেষণমূলক লেখা। আশা করি এই এটা তোমরা বুঝতে পেরেছো। 65 নম্বর পৃষ্ঠায় যে ছকগুলো ছিল, যে প্রশ্নটা ছিল সেটা তোমাদের জন্য সহজ করে দিয়েছি। পরবর্তী পরবর্তী অধ্যায়ে পঞ্চম পরিচ্ছেদের বিষয়ে সমস্তটা জানার জন্য পরবর্তী ক্লাসগুলো তোমরা ফলো করো। সেখানে তোমাদের ছকের সমাধান সহ গল্পের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলাদা ক্লাসও থাকবে। তাহলে সবাইকে এই পর্যন্তই আজকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসের আপডেটগুলো পাওয়ার জন্য ওয়াইস পয়েন্টের সাথেই থাকো আমাদেরকে সাবস্ক্রাইব করার মাধ্যমে। এছাড়া আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা অবশ্যই তোমার সমস্যার সমাধান দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।